ওয়েলকাম সবাইকে পার্ট টুতে। তো আমরা পার্ট ওয়ানটি খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। তো পার্ট ওয়ানে যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই এই পার্ট টুটি শুরু করব। তো পার্ট ওয়ানে 3.7-এ শেষ হয়েছিল। তো এখানে 3.8 থেকে শুরু করছি, যেখানে প্রথম কোশ্চেন বলা হচ্ছে সমুদ্রগামী জাহাজে ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করে রাখা হয় কেন। এই যে অ্যান্সারটি এখানে তুলে ধরা হলো। এক মিনিট, একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, C2H6O এর সমাবয়বগুলিতে উপস্থিত কার্যকরী মূলকগুলির নাম লেখো। তো এর গঠনটি কীরূপ হয় সে এখানে একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এর গঠন হয়ে থাকে CH3 এক বন্ধন, CH2 এক বন্ধন, OH। এখানে কার্যকরী মূলক হিসাবে OH থাকে। এই OH এর নাম কেবলমাত্র জিজ্ঞাসা করেছে যে কার্যকরী মূলকগুলির নাম লেখো, মানে একটি কার্যকরী মূলক থাকে, এর নাম হয়ে থাকে হাইড্রক্সিল। ওকে, হাইড্রক্সিল। নেক্সট পরবর্তী প্রশ্ন, অথবাতে বলছে একটি বিক্রিয়া দ্বারা দেখাও যে ইথিলিন ও অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ। তো এই যে এখানে প্রথমে এই ইথিলিনের বিক্রিয়া সহযোগে দেখানো হয়েছে, এখানে একটু ছোট্ট করে লিখে দিও যে এই বিক্রিয়াটি প্রমাণ করে যে ইথিলিন একটি অসম্পৃক্ত যৌগ। ওকে, নেক্সট অ্যাসিটিলিনের জন্য বিক্রিয়া, এই যে অ্যাসিটিলিনের জন্য বিক্রিয়াটি দেওয়া হয়েছে। ওকে, তার সঙ্গে সমীকরণটিও দেওয়া হলো। এই ব্রোমিনের সংযোজন, এদিকে ব্রোমিনের সংযোজন, এটা বাদ দিয়ে দিও। ওকে, পরবর্তী প্রশ্ন, এখন আমরা 4 দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম বলছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই যে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করা হলো এই তিনজনের সমীকরণ থেকে। নেক্সট এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সলিউশনটা আমরা দেখে নিই। সালফারে অক্সিজেনে পোড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়, যার বিক্রিয়াটি এখানে দেওয়া হয়েছে। বলছে এসটিপিতে 2240 লিটার SO2 উৎপন্ন করতে কত গ্রাম সালফার এবং কত মোল অক্সিজেন প্রয়োজন। তো আমাদের বিক্রিয়া যেটি দেওয়া হয়েছে S+O2, যেখানে আমরা পাচ্ছি SO2, এটা S হবে, টাইপিং মিস্টেকে 5O2 হয়ে গিয়েছে, SO2। তো আমাদের প্রথম যেটি চাইছে যে কত গ্রাম সালফার লাগবে যে 2240 লিটার SO2 উৎপন্নের জন্য। তো আমরা এখানে লিখতে পারি যে এসটিপিতে 22.4 লিটার SO2 তৈরির জন্য 32 গ্রাম সালফার প্রয়োজন। ওকে, এই যে সালফারের আণবিক ভর হয়ে থাকে 32, যেটা আমাদের এখানে দেওয়া হয়েছে, এবং SO2 এটার আয়তন হয়ে থাকে 1 মোল, সমান আমরা লিখতে পারি 22.4 লিটার, সেখান থেকেই এটা লিখেছি। এবারে বলেছে যে 2240 লিটার SO2 তৈরির জন্য কত গ্রাম সালফার প্রয়োজন। ঐকিক নিয়মের মতো 32/22.4 গুণিতক 2240, এই নিচের পয়েন্ট উঠে গেলে উপরে 10 হবে, নিচের 224 উপরের 224কে কাটলে 10 পাচ্ছি, এটা গুণ করলে পেয়ে যাব 3200, এত গ্রাম সালফার প্রয়োজন। নেক্সট এটা হচ্ছে আমাদের প্রথম
এর দাগের অ্যান্সার নির্ণয় হয়ে গেল। বিতে বলছে কত মোল O2 প্রয়োজন। তো এখানে কত মোল O2 আছে, 1 মোল O2 আছে। তাহলে আমরা নেক্সট পেজে করব বি, যে ওই একই রকমের STPতে 22.4 লিটার SO2 তৈরির জন্য 1 মোল O2 প্রয়োজন। তাহলে STPতে 2240 লিটার SO2 তৈরির জন্য কত মোল O2 প্রয়োজন? 1/22.4 ইন্টু 2240। এই নিচের পয়েন্ট উঠে গেলে উপরে শূন্য যাচ্ছে, 224 দিয়ে কাটলে 10-এ যাচ্ছে। আমরা পাচ্ছি 100 মোল O2 প্রয়োজন। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথ রয়েছে, এটার সলিউশনও আমরা একটু দেখে নিই। CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 H2O উৎপন্ন হয়। আগে আমরা বিক্রিয়াটি করে নিই। CaCO3 যার সঙ্গে HCl এর বিক্রিয়াতে CaCl2 প্লাস CO2 প্লাস H2O তৈরি হয়। বলছে 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCO3, 22 গ্রাম CO2 ও 9 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন? তো আমাদের প্রথমত প্রত্যেকটার এখানে আণবিক ভরের প্রয়োজন। CaCO3 দিয়েছে, CaCl2 দিয়েছে, CO2 দেওয়া হয়েছে, এখানে H2O দিয়েছে এবং কতটা HClও আমাদের চাইছে। তো আর একটা জিনিস যেটা ছেড়ে গেছি, এটা বিক্রিয়া তো করা হয়েছে কিন্তু এর ব্যালেন্সটি করা নেই, তার জন্য আমাদের এই HCl এর সামনে 2 দিতে হবে। ওকে, এবারে আমরা যেহেতু এই বিক্রিয়াতে প্রত্যেকটা প্রত্যেকের কাজ রয়েছে, তাই আমরা প্রত্যেকের জন্য আণবিক ভরটা নির্ণয় করব। আগে CaCO3 জন্য দেখি। Ca যার আণবিক ভর হয়ে থাকে 40 প্লাস C এর জন্য 12 প্লাস O এর জন্য 16, 3টি O রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম। তাহলে 40 প্লাস 12 প্লাস 16 3 48। এটা আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি 100 গ্রাম। নেক্সট 2HCl এর জন্য 2 H এর 1 প্লাস Cl এর হয়ে থাকে 35.5। তো 2 ইন্টু 35 সঙ্গে 1 যোগ করলে 36.5, এটা আমরা পাচ্ছি 73। নেক্সট CaCl2 এর জন্য 40 প্লাস C এর 40, তারপর Cl আছে, এর জন্য হয়ে থাকে 35.5, দুটো Cl আছে তাই 2 দিয়ে গুণ দিলাম। তাহলে 40 প্লাস 35.5 এর সঙ্গে 2 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 71, এটা যোগ করলে 111। নেক্সট CO2-র জন্য আবার C এর 12, O এর 16, দুটি O রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম। তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, এটা যোগ করলে পাচ্ছি 44। আবার H2 এর জন্য H এর 1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O এর আণবিক ভর হয়ে থাকে 16, তাহলে 1 2 2 প্লাস 16, এটা পাচ্ছি 18। ওকে, এবারে আমাদের এই যে লাইনটা দেওয়া রয়েছে, এই লাইন অনুসারে আমরা এখানে একটু সাজিয়ে নেব। কিভাবে? একটু নেক্সট পেজে একটু মন দিয়ে শুনবে। যে 100 গ্রাম CaCO3 থেকে 111 গ্রাম
CaCl2 44 গ্রাম, CO2 ও 18 গ্রাম H2O উৎপন্ন করতে 73 গ্রাম HCl প্রয়োজন। ওকে, এটা আমরা এই বিক্রিয়া থেকে দেখেছি। এবারে আমাদের প্রশ্নে যেটা রয়েছে সেটা একটু দেখে নেব, যে 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2 এবং 22 গ্রাম CO2 ও 9 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন। এবার সেটা আমরা নির্ণয় করব কিভাবে, যে 73/2। এবারে এই 73/2 এটা কিভাবে হয়েছে তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো, 50-এর সঙ্গে 2 গুণ করলে 100 পাচ্ছি, 55.5-এর সঙ্গে 2 গুণ করলে আমরা 111 পাচ্ছি, 22-এর সঙ্গে 22-এর সঙ্গে 2 গুণ করলে আমরা 44 পাচ্ছি, 9-এর সঙ্গে 2 গুণ করলে আমরা 18 পাচ্ছি। প্রত্যেকটার সঙ্গে 2 গুণ রয়েছে, তাই আমরা 73কে 2 দিয়ে ভাগ করব। ওকে, তো এটা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কি 36.5 গ্রাম। তাহলে এতটা HCl প্রয়োজন। কারণ আমরা এর আগে যেসব ম্যাথগুলো করেছি প্রত্যেকটা ঐকিক নিয়মে করেছি, তো এটাও একটা ঐকিক নিয়মের মধ্যে পড়ে। তো এরকমই এতগুলো মান থাকলে ঐকিক নিয়ম তো সম্ভব নয়, একটা একটা ক্যালকুলেশন করে করে বের করতে হবে। তো এরকম যদি আমরা পদ্ধতিটা করি তো খুব শর্টে হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট, ওরই সঙ্গে আরও একটা বলছে যে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত। তো দেখতে পাচ্ছ এখানে HCl কতটা হয়েছে, 2 মোল HCl। তাহলে আমরা বলতে পারি যে 73 গ্রাম HCl সমান 2 মোল। তাহলে আমরা এখানে কতটা বের করেছি, 36.5। তাহলে কত মোল হবে ওটাই আমরা এখানে দেখে নেব, যে 73 গ্রাম HCl সমান 2 মোল। তাহলে আমরা যেটা বের করেছি 36.5 গ্রাম HCl সমান কত হবে, 2/73 গুণিতক 36.5। এই দশমিক উঠে গেলে নিচে 100 চলে আসবে। আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, যে 5 7 35, 5 3 15, এদিকে 5 2 10, 73 কেটে গেল, 2 2 কেটে গেল, আমরা পাচ্ছি কি 1 মোল। এটি হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার। নেক্সট, পরবর্তীতে বলছে তড়িৎ প্রবাহের সঙ্গে তাপ প্রবাহের তুল্যতার ধারণা থেকে তাপীয় রোধের রাশিমালা প্রতিষ্ঠা করো। তো এই যে রাশিমালাটি এই যে প্রতিষ্ঠা করা হয়েছে, ওকে, এই পর্যন্তই করো, এটা করার দরকার নেই। নেক্সট, পরবর্তী, আচ্ছা এখানে একটি ছোট ম্যাথ রয়েছে, এটা একটু দেখে নেব। এরকমই একটা ম্যাথ আমরা আগেও ক্যালকুলেশন করেছি। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস ও 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য। এখানে আমরা টেম্পারেচার মানে T1 0 ডিগ্রি সেলসিয়াস এবং T2 দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস। তো প্রথমে 50 সেন্টিমিটার লম্বা ছিল, L1 সমান 50 সেন্টিমিটার, তারপরে বেড়ে হয়েছে L2 সমান 50.03 সেন্টিমিটার। এত হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দ্বারা চিহ্নিত করি, আলফা সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা যে সমীকরণটি ব্যবহার করব, আলফা সমান L2 মাইনাস
L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো L2 এর মান কত? 50.03 মাইনাস L1 এর মান হচ্ছে 50 বাই L1 এর মান হয়েছে 50, T2 এর মান 50 মাইনাস T1 এর মান হচ্ছে 0। ওকে, এবারে 50.03 থেকে 50 মাইনাস করলে আমরা পাচ্ছি 0.03 বাই 50 ইন্টু 50 থেকে 0 বাদ দিলে 50, তাহলে এখান থেকে 0.03, 5 5 25, দুটো শূন্য, দশমিক উঠে গেলে নিচে একের পিঠে দুটো শূন্য চলে আসবে। তো আমরা এখান থেকে লিখতে পারি যে 3/25 ইন্টু 10⁻⁻⁴। কীভাবে করেছি? এই 10⁻⁴ করার কারণ নিচে দেখো 4টে শূন্য রয়েছে, তাই 10-এর মাথাতে 4 দিয়েছি, এবং মাইনাস দেওয়ার কারণ ছিল ওটা হচ্ছে নিচে ছিল কিন্তু এটা উপরে তুলে দিয়েছি, যেহেতু উপরে তুলছি সেই হিসাবে ওটা মাইনাস এসছে। তো এবারে 3কে 25 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? 0.12 ইন্টু 10⁻⁻⁴ এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, এখানে একটি ম্যাথ নয়, এটা ঠিক একটু ব্যাখ্যামূলক টাইপের কোশ্চেন বলা যেতে পারে। কি বলছে দেখে নি। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। একটি বস্তুকে ওই লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে? তো আমাদের ফোকাস দূরত্ব এফ সমান বলেছে 15 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব 30 সেন্টিমিটার, মানে ফোকাস যতটা তার ডবল। ওকে, 15 দুগুণে 30। এবারে আমরা এখানে লিখতে পারি যে উত্তল লেন্সের 2f সমান 30 সেন্টিমিটার দূরে বস্তু থাকলে প্রতিবিম্বের অবস্থান 2f দূরত্ব, অর্থাৎ 30 সেন্টিমিটার দূরে গঠিত হবে। এটাই আমাদের চেয়েছিল যে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, যে প্রতিবিম্ব লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে গঠিত হবে। তারপরে বলছে প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কেমন হবে। তো আকারটা আগে কেমন লিখে দিই। আকার হবে বস্তুর সমান। নেক্সট বলছে প্রকৃতি কি হবে? যে সদ ও অবশীর্ষ। ওকে, এটি হচ্ছে আমাদের চেয়েছিল, এই আমাদের অ্যান্সার হয়ে গেল। পরবর্তী প্রশ্ন কি বলছে? পেছনের গাড়ি থেকে স্কুটার বা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন? ব্যাখ্যা করো। এই যে অ্যান্সারটি দেওয়া হয়েছে। ওরই সঙ্গে বলছে কখন একটি উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হবে? যখন বস্তু ফোকাসের কম দূরত্বে থাকবে। এখানে লিখে নিই, যখন বস্তু ফোকাসের কম দূরত্বে থাকবে। নেক্সট বলছে গাড়ির কুয়াশাভেদী আলো হলুদ হয় কেন? এই যে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট বলছে রাস্তায় বিপদ সংকেত হিসেবে কোন বর্ণের আলো ব্যবহৃত হয়? তো এটি তো সবাই জানো, লাল বর্ণের আলো ব্যবহার হয়। পরবর্তী কোশ্চেন, আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সলিউশনটা একটু আমরা দেখে নিই।
তিনটি রোধের অনুপাত 2:3:5। এদের মধ্যে সর্বাপেক্ষা কম মানের রোধ 12 ওহম। তিনটি রোধের অনুপাত 2:3:5। এদের মধ্যে সর্বাপেক্ষা কম মানের রোধ 12 ওহম। রোধগুলিকে শ্রেণী সমবায়ে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত? তো আমাদের যে অনুপাত দেওয়া রয়েছে লিখতে পারি তিনটি রোধের অনুপাত 2:3:5। তো নিম্ন রোধ যেটা দিয়েছে, তো নিম্ন রোধ 12 ওহম। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি যে অর্থাৎ অনুপাতের দিকে নিম্ন অনুপাত কত? 2। তাহলে আমরা লিখতে পারি যে 2 = 12 ওহম। তাহলে 3 সমান কত হবে? 12/2 × 3। 2 দিয়ে দিলে 2 6 12, 6 3 18 ওহম। ওকে, তাহলে যদি 2 সমান 12 ওহম হয়, 3 পেয়ে গিয়েছি, তাহলে 5 সমান কত হবে? 12/2 × 5। 2 দিয়ে গেলে 2 6 12, তাহলে 6 5 30 ওহম। তাহলে আমরা তিনটি রোধ পেয়ে গেলাম। এখানে লিখে নিতে পারি অতএব রোধ তিনটি হলো 12 ওহম, 18 ওহম ও 30 ওহম। এবারে মানে 1 নম্বরে বলছে শ্রেণীতে যুক্ত করলে, শ্রেণীতে রাখলে তুল্য রোধ R সমান হবে R1 প্লাস R2 প্লাস R3। R1 এর মান 12, R2 18, R3 30। টোটাল যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 60 এত ওহম। নেক্সট বিতে যেটা আমাদের বলছে যে সমান্তরালে রাখলে তুল্য রোধ 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো R1 এর মান কত? 12, R2 এর মান কত? 18, R3 এর মান 30। তো টোটাল এটা আমরা যদি লসাগু করি তাহলে পেয়ে যাব 180। তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 15, এদিকে হচ্ছে 10, এদিকে 30-এর সঙ্গে হচ্ছে 30 6 180। তো এবারে আমরা যোগ করব। তো এটা যোগ করলে পাচ্ছি 31/180। এটা হচ্ছে 1/R। তাহলে R কত হচ্ছে? 180/31। তো এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 5.8 ওহম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথ রয়েছে, কি বলছে একটু দেখে নিই। এ ও বি দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসের অনুপাত 4:3। তো এ এবং বি এদের মধ্যে সমান দৈর্ঘ্য যেহেতু বলছে, আমরা বলতে পারি L1 সমান L এবং এদিকে L2 সমান বলতে পারি L, দুটোই সমান। বলছে ব্যাসের অনুপাত 4:3। ব্যাসকে আমরা D দ্বারা চিহ্নিত করি। D1 সমান 4, এদিকে D2 সমান
D2 সমান বলা হচ্ছে 3। বলছে রোধাঙ্কের অনুপাত 8:5। রোধাঙ্ককে আমরা রো 1 8 এবং রো 2 সমান 5 ধরি। বলছে এখন তার দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে, মানে শ্রেণী সমবায়ে একটি তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করলে তার দুটির মধ্যে উৎপন্ন তাপের অনুপাত কত? তাপ মানে H1 সমান জিজ্ঞাসা চিহ্ন, এদিকে H2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো H বা তাপের সমীকরণটি কি হয়ে থাকে? I/R/T। ওকে, তো এখানে I1 R1 T1 ধরি, ঠিক একই রকমের দ্বিতীয় ক্ষেত্রেও I2 R2 T2 ধরা হলো। তো এখানে আবারও ওই এ এবং বি দেই, যেহেতু নিচে জায়গা নেই। এখানে কিছু এক্সট্রা আমরা ধরে নেব, এটা আমাদের এতটা প্রশ্নের মধ্যে বলেছিল। এবারে এই প্রশ্নর মধ্যে যেগুলো বলেছে সেখান থেকে আমরা যেটা অনুসরণ করতে পারি, যে I1 সমান I ধরতে পারি, এদিকে I2 সমান I ধরতে পারি। কিন্তু কেন ধরেছি? কারণ এখানে প্রবাহ মাত্রা I এর কথা তো কোনো বলেনি, মানে দুটোই সমান। এবং T1 এর জন্য T এবং T2 এর জন্য আমরা T ধরলাম, এটা ধরি হিসাবে লিখেছি। এবারে আমাদের এই যে R বলেছে, R এর একটা সমীকরণ আমরা জানি, যেগুলো এই রোধ L/A এই তিনজনের সম্পর্ক নিয়ে তৈরি। তাহলে আমরা এখানে করতে পারি যে R1 সমান রোধ রো। আচ্ছা, তার আগে আমরা এখানে এই যে এ এর কথাটা বলেছে, এর কারবারটা আগে দেখে নিই। আমরা এখানে আরও জানি যে এ সমান পাই আর স্কোয়ার, কিন্তু আমাদের আর এখানে দেওয়া নেই। এবারে আর সমান আমরা কি জানি? যে আর সমান জানি D/2। ওকে, এইখান থেকে আমরা এই আর রোধ এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো আর এগুলো হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, এগুলো তোমাদের পরীক্ষার খাতাতে কিছু করার দরকার নেই। তো R1 সমান আমরা লিখতে পারি D1/2। D1 এর মান কত? 4/2। 2 2 কেটে গেলে আমরা পাচ্ছি R1 এর মান 2। ঠিক একই রকমের বি এর মানে R2 এর জন্য D2/2। D2 এর মান 3/2। এটাই আমরা রাখলাম, ক্যালকুলেশন করার দরকার নেই। এবারে যেহেতু আর আমরা পেয়ে গিয়েছি, আর থেকে আমাদের এ এর মান নির্ণয় করতে হবে। তাহলে A1 সমান পাই আর স্কোয়ার হয়ে থাকে, মানে R1 স্কোয়ার। তো পাইকে পাই থাকলো, আমরা পাই সমান 22/7 জানি, কিন্তু ওটা লিখছি না, বা লিখতে চাইলেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো পাই ইন্টু R1 এর মান কত? 2 স্কোয়ার রয়েছে, তাই দুবার লিখে দিলাম। ঠিক একই রকমের A2 এর জন্য পাই R2 স্কোয়ার, পাইকে পাই থাকলো, R2 এর মান কত? 3/2, এটা স্কোয়ার রয়েছে, তাই 3/2 দুবার লিখলাম। ওকে, এখান থেকে এবার আমরা আর এর মানটা বের করতে পারি নেক্সট পেজের জন্য। R1 সমান আমরা কি লিখব? রো 1 L1/A1, এবং দ্বিতীয় ক্ষেত্রের জন্য R2 সমান রো 2 L2/A2। ওকে, এবারে আমরা সেখানে দেখেছিলাম যে রো 1 এর মান ছিল 8 ইন্টু L1 এর মান L। A1 এর মান আমরা কি নির্ণয় করেছিলাম? এই যে A1 এর মান পাই ইন্টু 2 ইন্টু 2। ওকে, তো এটাই আমরা লিখব যে পাই ইন্টু 2 ইন্টু 2। নেক্সট দ্বিতীয় ক্ষেত্রেও রো 2 এর মান 5 ইন্টু রো L2 এর মান L ছিল, আর প্রস্থচ্ছেদ A2 এর মান কত?
যে π3/2, এই যে বাই 2টা যেটা আছে সেটা উল্টে উপরে হয়ে যাবে। ওকে, সরি 2 হবে, 2 এখানেও ঠিক একই রকমের 3 উপরে হচ্ছে 2। এই হয়ে গেল আমাদের দুটো রোধের মান। এবারে আমাদের প্রশ্নতে বলেছে যে শ্রেণী সমবায়ে যুক্ত করলে রোধ দুটি হবে। আচ্ছা, একটা তোমরা ব্যাকগ্রাউন্ড একটা শব্দ শুনতে পাচ্ছ, তো ওটা বৃষ্টির শব্দ। এখনই ক্লাস চলাকালীন প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখন আমরা ক্লাসটাকে কন্টিনিউ রাখি যেহেতু শুরু করে ফেলেছি। তো শ্রেণী সমবায়ে যুক্ত করলে রোধ দুটি হবে, যেহেতু তাপের অনুপাত চেয়েছে, বা সরি রোধ দুটি হবে নয়, তাপ দুটি হবে। এখানে এটা কেটে করো, তাপ দুটি হবে, বা তাপ এর অনুপাত হবে H1H2। তো H1 এর মান আমরা যে সমীকরণটা দেখেছিলাম যে I1 R1 T1, তো ওটাই আমরা সেখানে পুট করব, যে I1 R1 T1 ঠিক একই রকমের H2 এর জন্য I2 R2 T2। এবারে যে যার মানগুলোকে পুট করতে পারি। I1 এর মান ছিল I ইন্টু R1 এর মান আমরা এই যে উপরেই দেখতে পাচ্ছি 8 ইন্টু L বাই পাই ইন্টু 2 ইন্টু 2 ইন্টু T1 এর মান T। অনুপাত I2 এর মান ছিল I ইন্টু R2 এর মান 5:2 H2 বলছি, ইন্টু হবে, H2 বলে ফেলছি, 5 ইন্টু L ইন্টু 2 ইন্টু 2 বাই পাই ইন্টু, এখানে কিন্তু ইন্টু দেওয়া হয়নি, 3 ইন্টু 3, এদিকে ইন্টু T2 এর মান T রেখেছিলাম। এবারে আমরা কাটাকাটি করব, এদিকের L এদিকের L বলছি I, এদিকের I, মনটা শুধু বাইরের দিকে চলে যাচ্ছে, বাইরে যেহেতু বৃষ্টি একটা হচ্ছে, খুব জোরেই বৃষ্টি চলে আসছে। আচ্ছা, এদিকের L কেটে গেল। আচ্ছা, এদিকের নিচের পাই কেটে গেল। যখন অনুপাত থাকবে তখন কিন্তু আমরা কোনাকুনি কাটতে পারবো না। ওকে, উপরেরটি, এদিকের উপরেরটি কেটে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, এই দিকটা আগে ক্যালকুলেশনটা করে নিই। এখানে আমরা পাচ্ছি যে, আচ্ছা এখানে উপর নিচে কাটা যেতে পারে, 2 দিয়ে দিলে 2 4 8, এদিকের 2 দিয়ে দিলে 2 2 গুণে 4, আমরা এখানে পেয়ে যাচ্ছি 2 অনুপাত। আচ্ছা, আর এখানে কাটাকাটি যাচ্ছে না, তো 5 2 গুণে 10, 10 2 গুণে 20, 20/3। এখানে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে ধরতে পারো। আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশনের জায়গার একটু অভাব হচ্ছে, এটাকে একটু উপর দিকে করে লিখি। এখানে বা 2/1 সমান আমাদের এখানে ছিল 5 2 10, 10 2 গুণে 20/3 3 9। ওকে, এবার এটি আমরা কোনাকুনি গুণ করব, যে 2 লং 18 সমান এদিকে 20, মানে 1 ইন্টু 20 করলে তো 20 থাকছে। এটা আমরা কাটাকাটি করতে পারি, যে 2 দিয়ে দিলে 2 লং 18, এদিকে 10, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা অনুপাত পাচ্ছি 9:10। এগুলো H2 দাও, 9:10। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে, দুটি তড়িৎদাহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ সম্পর্কিত কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো। এই যে কুলম্বের সূত্র ব্যাখ্যা করা হলো। নেক্সট বলছে, তাপ
নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে ও কেন বলা হয়, এই যে কাকে বলে এবং কেন বলা হয় তুলে ধরেছি। নেক্সট বলছে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন। তো এই হাইড্রোজেন ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য রয়েছে এবং এটি হ্যালোজেন মৌলগুলির সঙ্গেও সাদৃশ্য রয়েছে। তো এমন একজন ব্যক্তি দুজনের সঙ্গে ম্যাচ খেয়ে যাচ্ছে, তাই এই কারণেই হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়ে থাকে। লিখে নিও ওটা। আচ্ছা, নেক্সট ওর সঙ্গে বলছে যে আয়নাইজেশন শক্তির একক কী। তো একক আমরা জানি কি দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে এসআই, এসআইতে হয়ে যাবে কেজি পার মোল, এবং সিজিএস এককে হয়ে যাবে কিলো ক্যালোরি পার মোল, বা আমরা বলতে পারি ইলেকট্রন ভোল্ট বাই পরমাণু মানে অ্যাটম। নেক্সট পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তিনটি পার্থক্য লেখো। তো এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া হয়েছে, তোমরা তোমাদের মতো করতে পারো। নেক্সট বলছে সিইউ তড়িৎদ্বার, এটা তড়িৎদ্বার হবে। তড়িৎদ্বার ব্যবহার করে SO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডের ভর হ্রাস এবং ক্যাথোডের ভর বৃদ্ধি পায় কেন। বিক্রিয়া সহ লেখো। এই যে বিক্রিয়া এবং ক্যাথোড অ্যানোড এই যে হ্রাস পায় এবং এখানে বৃদ্ধি পায় দেওয়া হয়েছে। নেক্সট গ্যালভানাইজেশন কাকে বলে, কাকে বলে সংজ্ঞা দিয়ে দিয়েছি। এর উদ্দেশ্য কি, এই যে উদ্দেশ্য দেওয়া হলো। এর ফলে কি ঘটে, এর ফলটা এটা লিখে দিও, যে লোহার দ্রব্য মরিচা পড়া থেকে রক্ষা পায়। ওকে, গ্যালভানাইজেশনের ফলে লোহার দ্রব্য মরচে পড়ে না। নেক্সট বলছে রেকটিফায়ার স্পিরিট কি, এই কি দেওয়া হলো। বলছে একে কিভাবে প্রাণের অযোগ্য করা হয়, এই যে কিভাবে প্রাণের অযোগ্য করা হয় দেওয়া রয়েছে। তারপরে বলছে রেকটিফায়ার স্পিরিটের একটি ব্যবহার উল্লেখ করো, এই যে ব্যবহার রেকটিফায়ার স্পিরিটের। নেক্সট এখানে এ বি সি শনাক্ত করতে বলেছে, এখানে এ বি এবং সি, তো এই তিনটে একটু দেখে নেব। তো ইথেনের সঙ্গে Cl2 যোগ করলে কি হবে, ইথেনের সংকেত হয়ে থাকে C2H6, এর সঙ্গে Cl2 যোগ করলে আমরা পেয়ে যাব যে C2Cl6, তার সঙ্গে HCl পাচ্ছি। তো এই বিক্রিয়াটা একবার নিচে করে দিচ্ছি, C2H6 যার সঙ্গে 6 অণু Cl2 যোগ করলে আমরা C2Cl6 এবং 6CHCl পাচ্ছি। এবার এই HCl এর সঙ্গে যদি KOH যোগ করা হয় তাহলে আমরা এখান থেকে পাবো যে KCl প্লাস H2O। ওকে, এই বিক্রিয়াটা উপরে তুলে দিচ্ছি, যে HCl প্লাস KOH, যেখান থেকে KCl প্লাস H2O পাওয়া যাচ্ছে। এবারে এর মধ্যে এই H2O এর সঙ্গে যদি আমরা KMnO4 যোগ করি, আমরা এখান থেকে কি পাবো, যে KOH এবং MnO2 এবং O পাচ্ছি। আচ্ছা, এখানকার এই যে নিচের বিক্রিয়াটা হচ্ছে এটা তুলে দিই, যে K2কে MnO4 প্লাস H2O, যার সঙ্গে 2 অণু KOH প্লাস 2MnO2 প্লাস 3O। ওকে, এই হয়ে গেল বিক্রিয়া। মোটামুটি আমরা আমাদের এই যে টপিকের মধ্যে যেই কোশ্চেনগুলো ছিল খুব সুন্দরভাবে আলোচনা করেছি। আশা করছি কোনো সমস্যা থাকবে না। এর পরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে সবাইকে
থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে রাখবার পূর্বে তোমাদের যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য একবার বলে দিই, আমরা পার্ট 1 এবং পার্ট 2 করে যে পিডিএফটা রেডি করেছি, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে নিচের দিকে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখতে পাবে, ওখানে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমাদের ওই পিডিএফগুলো ওখানে আপলোড করা হয়, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।